গল্পের শুরুতে দেখানো হয় দুজন পুলিশ অফিসার ইমার্জেন্সি কল পেয়ে ওয়াং ম্যানশন নামের একটা বাড়িতে এসেছে। এই বাড়ির কাজের মহিলা গেট খুলতেই পুলিশ দেখে সে নিজেও অবাক হয়ে যায়। এরপর সে পুলিশদেরকে মিস্টার ওয়াং এর রুমে নিয়ে যাচ্ছিল, তবে রুমের থেকে এক অদ্ভুত গন্ধ পাওয়া যাচ্ছে। সামনে যেতেই দেখতে পাই দরজায় কেউ একটা চিহ্ন খোদাই করেছে। দরজা খুলতেই ওই গন্ধ যেন আরো তীব্র হয়ে যায়। এসব দেখে বোঝা যায় কেউ এখানে কালো জাদু করার চেষ্টা করেছে। এরপর রুমে ঢুকতেই পুলিশ চমকে যায়। মিস্টার ওয়াং এর মাথায় খুব খারাপভাবে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে, আর ওয়াং এর স্ত্রী পাশেই বেহুশ হয়ে পড়ে আছে। তার জামাকাপড় রক্ত আর হাতে ওই হাতিয়ার রয়েছে যা দিয়ে ওয়াং এর হত্যা করা হয়েছে। অন্যদিকে দেখানো হয় লিয়াং এবং বাও নামের এই দম্পতিকে। বাও প্রেগনেন্ট এবং পরীক্ষা করে জানতে পারে তার বাচ্চা সুস্থ হয়ে রয়েছে। এরপর তারা লিয়াং এর ডক্টরের সাথে দেখা করে। আসলে লিয়াং এর ক্যান্সার রয়েছে, যদিও লিয়াং এর বয়স মাত্র 38 বছর, তবে ক্যান্সার চিকিৎসায় কোনো সাড়া দিচ্ছে না। এভাবে চললে লিয়াং আর বেশি দিন বাঁচবে না। এখন লিয়াংকে বাঁচানোর একটাই উপায় রয়েছে, তা হলো ব্রেনের আরএনএ রেস্টোরেশন। তবে এই চিকিৎসা পাবলিকলি এখনো শুরু হয়নি, আর সেই চিকিৎসা অনেক দামিও। বাও এবং লিয়াং তাদের ব্যক্তিগত জীবনে এই সব কিছু নিয়ে প্রচুর চিন্তিত। বাও একজন পুলিশ অফিসার এবং লিয়াং একজন প্রসিকিউটর। এদিকে পুরো মিডিয়া জুড়ে ওয়াং এর হত্যার নিউজ দেখানো হচ্ছে। আসলে মিস্টার ওয়াং তাইওয়ানের সবচেয়ে বড় বিজনেসম্যান এবং একটি ক্যান্সার ট্রিটমেন্ট রিসার্চ কোম্পানির মালিক। পুলিশ ওয়াং এর স্ত্রী লিকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসে। এদিকে এতদিন ধরে ছুটিতে থাকা লিয়াং তার সিনিয়রের কাছে এসে কাজে জয়েন করার কথা বলে, আর সে ওয়াং এর মার্ডার কেসে জয়েন করে। পুলিশ লিকে জিজ্ঞাসাবাদ শুরু করে। খুনের দিন কি ঘটেছিল লি বলতে শুরু করে। সেদিন রাতে ঘুম না আসায় সে ব্যালকনিতে দাঁড়িয়েছিল। হঠাৎ কিছু আওয়াজ শুনে সে ওয়াং এর রুমে আসে। আসার সময় সে এক অদ্ভুত গন্ধ পায়। দরজায় সেই তন্ত্রমন্ত্রের চিহ্ন দেখতে পায়। এরপর ঘরে ঢুকে সে যা দেখতে পায় তাতে সে পুরোই চমকে যায়। ওয়াং এর প্রথম স্ত্রীর ছেলে টিয়ান ফিরে এসেছে, আর সে ওয়াং এর সামনে অদ্ভুত তন্ত্রমন্ত্র করছে। এরপর সে হাতিয়ার তুলে ওয়াং এর মাথায় আঘাত করে। লি তাকে আটকানোর চেষ্টা করেছিল, তবে এত রক্ত দেখে সে বেহুশ হয়ে যায়। যখন জ্ঞান ফিরে আসে তখন পুলিশ তার সামনে ছিল। বাও তার সমস্ত কথা শুনে এরপর কাজের মহিলাকে জিজ্ঞাসাবাদ করে। সেই কাজের মহিলাও লিয়ের কথাকে সমর্থন করে। সে জানায় রাতে আওয়াজ শুনে তার ঘুম ভেঙে যায়। চেক করার জন্য নিচে আসতেই সে দেখতে পায় টিয়ান দৌড়ে বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে। এরপর মিস্টার ওয়াং এর ঘরে যাবার আগেই পুলিশ সেখানে চলে আসে। ওই মহিলা জানায় মিস্টার ওয়াং এর প্রথম স্ত্রী এবং টিয়ানের মায়ের মৃত্যুর পর টিয়ান বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। মায়ের মৃত্যুর জন্য সে তার বাবাকেই দোষী মনে করত। 2 সপ্তাহ আগে নিউ ইয়ারে সে বাড়িতে এসেছিল। সেদিনই তার সারা গায়ে সেই অদ্ভুত ধরনের লেখা এবং বুকে ওই চিহ্নটা দেখেছিল। টিয়ান এবং তার মা কালো জাদুতে বিশ্বাস করত, আর মায়ের মৃত্যুর পর টিয়ান এই সব কালো জাদু করে তার মাকে অনুভব করতে পারে বলে সে মনে করত। ওই কাজের লোক পুলিশকে সুজান অর্থাৎ টিয়ানের মা সম্পর্কে বলে। টিয়ানের বাবার সাথে তার মায়ের খুব একটা ভালো সম্পর্ক ছিল না। ওয়াং বিজনেস ট্রিপের জন্য মাঝে মাঝেই বাইরে যেত, আর ট্রিপ থেকে বাড়ি ফিরতেই তার জামা কাপড়ে লিপস্টিকের দাগ এবং মেয়েদের চুল পাওয়া যেত। অর্থাৎ ওয়াং এর কোনো অবৈধ সম্পর্ক ছিল। এই বিষয়টার জন্য সুজান ডিপ্রেশনে চলে গিয়েছিল, যার প্রভাব তাদের সন্তান টিয়ানের উপরে পড়েছিল সবচেয়ে বেশি। টিয়ান কখনোই সাধারণ জীবনযাপন করতে পারেনি, আর একদিন প্রচুর ডিপ্রেশনে পড়ে সুজান বিল্ডিং থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে নেয়, যা টিয়ানকে সম্পূর্ণরূপে ভেঙে দিয়েছিল। তবে এরপরে ওয়াং এর কোনো অনুশোচনা ছিল না। এমনকি সুজানের ফিউনারেলেও সে শুধুমাত্র এসেছিল মিডিয়ার সামনে আসার জন্য। ফিউনারেলের সমস্ত আয়োজন ডক্টর বানি করেছিল। এরপর টিয়ান কাউকে কিছু না বলে বাড়ি ছেড়ে চলে যায়। এত কিছুর পরও 1 বছর না যেতেই ওয়াং দ্বিতীয় বিয়ে করে নেয়। অলরেডি তার ব্রেন ক্যান্সার ছিল, তারপরেও এমন বৃদ্ধ মানুষ কেন বিয়ে করে? বাও তাকে জিজ্ঞেস করে ওয়াং এর সাথে লিয়ের পরিচয় কি করে হয়েছিল। ওই কাজের মহিলা জানায় ডক্টর বান লিকে ওয়াং এর সাথে পরিচয় করিয়ে দিয়েছিল। লি ওয়াং ফাউন্ডেশনারই এক অনাথ আশ্রমে বড় হয়েছে। তাদের এই জিজ্ঞাসাবাদের ভিডিও দেখার সময় লিয়াং লক্ষ্য করে লিয়ের হাতের নখে একটা ক্ষত রয়েছে। সাথেই সে মিস্টার ওয়াং এর উইল পড়ে জানতে পারে লি ছাড়াও ওয়াং এর সম্পত্তিতে ডক্টর বানের অধিকার রয়েছে। অর্থাৎ ওয়াং এর মৃত্যুতে শুধু তার স্ত্রী লিয়েরই নয়, বরং ডক্টর বানেরও লাভ হয়েছে। এখন লিয়াং এর কাছে আরো একজন সাসপেক্ট রয়েছে, ডক্টর বান। তার জন্যই পুলিশ ডক্টর বানকে ডেকে পাঠায়। বাও ডক্টর বানকে জিজ্ঞেস করে ওয়াং এর নিজের ছেলে থাকতেও সে তাকে সমস্ত সম্পত্তির একটুও অংশ দেয়নি, বরঞ্চ লিয়ের নামে দিয়েছে। আর তাতে দ্বিতীয় ওয়ারিশ হিসাবে বানের নাম কেন দিয়েছে? বান জানাই
হয়তো এই জন্যই টিয়ান তার বাবাকে মেরে ফেলেছে। এরপর বাও লি এর কাছে যায়, তাকে স্টেটমেন্টে সাইন করতে বলে। লি বাহাত দিয়ে তাতে সাইন করে। আর ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী মিস্টার ওয়াংকে যে হত্যা করেছে সে লেফট হ্যান্ডি ছিল। এই সব দেখে লিয়াং এর সন্দেহ লি এর উপরেই হয়, আর পুলিশকে বলে দেয় লিকে এখনই না ছাড়তে, ক্রাইম সিনে গিয়ে তদন্ত করতে, সাথে এটাও খোঁজ করতে বলে যে টিয়ানের মায়ের মৃত্যু আসলে কিভাবে হয়েছিল। এরপর বাও পুলিশ নিয়ে ক্রাইম সিনে যায়। সেখানে ঘরের মেঝেতে আবার সেই একই চিহ্ন দেখতে পায় যা অনেক দিনের পুরনো ছিল, আর সেখানে একটা কালো জাদুর বইও খুঁজে পায়। পরদিন বাও লিয়াংকে জানায় সুজানের মৃত্যুকে মিডিয়াতে অ্যাক্সিডেন্ট বলে চালালেও সুজান আসলে সুইসাইড করেছিল। সুইসাইড করার আগে সে একটা জার্নালিস্টকে সেখানে ডেকে পাঠিয়েছিল, আর ওই জার্নালিস্টের সামনে অন ক্যামেরায় সে সুইসাইড করেছে। তবে ওয়াং টাকা দিয়ে ওই জার্নালিস্টের মুখ বন্ধ করে দিয়েছে। সাথে বাও লিয়ংকে এই কালো জাদুর বইটাও দেয় যা সুজানের ছিল। সুজান আত্মহত্যা করার আগে কালো জাদু করেছিল। এই বই অনুযায়ী সে ওয়াংকে সবচেয়ে ভয়ানক অভিশাপ দেওয়ার জন্য কালো জাদু করেছিল। এই কালো জাদু করে নিজের বলি দিয়েছিল যাতে ওয়াং এর উপর সেই অভিশাপ নেমে আসে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো সুজানের আত্মহত্যা করার কয়েক মাস পরেই ওয়াং এর ব্রেন ক্যান্সার হয়। তার কোম্পানিরও অনেক লস হতে শুরু হয়, অর্থাৎ সুজানের অভিশাপ কার্যকরী হয়েছে। এর সাথে বাও আরো জানায় সুজানের অটোপসি রিপোর্টে তার ফুসফুসে এক ধরনের হ্যালুসিনেটিক কেমিক্যাল পাওয়া যায় যা ওয়াং এর মার্ডার ক্রাইম সিনেও পাওয়া গেছে। এই কেমিক্যাল এক বিশেষ ধরনের ফুল গাছ থেকে পাওয়া যায়। টিয়ান এই ধোঁয়া দিয়ে ওয়াংকে বশ করার পর ব্রোজো নামের এই হাতিয়ার দিয়ে তাকে হত্যা করেছে, ঠিক যেভাবে হত্যা করার কথা এই কালো জাদুর বইতে লেখা রয়েছে। অর্থাৎ ওয়াংকে হত্যা করার পিছনে টিয়ানের কোনো বিশেষ কারণ রয়েছে যা কালো জাদুর সাথে সম্পর্কিত। এসবের সাথে বাও জানায় ওই বাড়িতে লিয়ের ঘরে একটি সিসিটিভি লাগানো ছিল যাতে কিছু অদ্ভুত ধরনের বিষয় রেকর্ড হয়েছে। ওয়াং এর হত্যার আগে কয়েকদিন লি ঘুমের মধ্যে অদ্ভুত আচরণ করেছিল, যেন তার শরীরে কোনো আত্মা ভর করেছে। একদিন রাতে তো সে যেন সুজানের সাথে কথাও বলেছে। সে বলেছে, আমি তোমার ভয় পাই না সুজান, তুমি আমার কিচ্ছু করতে পারবে না। যখন লিয়াং এই ভিডিওগুলো সম্পর্কে লিকে জিজ্ঞেস করে তখন লি বলে এত বড় বাড়িতে শুধুমাত্র ওয়াং এবং কাজের লোকই থাকতো, তবে তার সবসময় মনে হতো আরো একজন রয়েছে যে সবসময় তার উপর নজর রাখছে। যখন সে জানতে পারে সুজান কিভাবে আত্মহত্যা করেছে তখন তার ভয় আরো বেড়ে গিয়েছিল। আর একদিন তো সে সুজানের আত্মা দেখতেও পেয়েছিল, তাই এই সব কথা বলেছিল। লিয়াং তাকে বলে সমস্ত প্রমাণ লিকে দোষী প্রমাণ করছে। হত্যার হাতিয়ারে লি এর ফিঙ্গারপ্রিন্ট, তার জামা কাপড়ে ওয়াং এর রক্তের দাগ, এই সব কিছুই। লি বলে সে ওয়াংকে বাঁচানোর চেষ্টা করেছে, টিয়ান তাকে মেরেছে। আর তাছাড়া পুলিশ কি টিয়ানকে খুঁজে পেয়েছে? ক্রাইম সিনে তো হ্যালুসিনেটিং কেমিক্যালও পাওয়া গেছে যা বেলোডোনা নামের ফুল গাছ থেকে পাওয়া যায়। আর এই বেলোডোনা গাছ বিশেষ ধরনের মাটিতেই হয় যা তাইওয়ানের মাত্র কয়েকটা জায়গাতেই পাওয়া যায়। আর এই সূত্র ধরে খুঁজলেই পুলিশ খুব সহজেই টিয়ানকে খুঁজে পাবে। আর একবার টিয়ানকে ধরলেই তারা বুঝতে পারবে যে এই খুনটা টিয়ানই করেছে। লিয়াং এর সন্দেহ লিয়ের উপরে আরো বাড়তে থাকে, কিন্তু সে বুঝতে পারছে না লিয়ের কি দরকার পড়লো ওয়াংকে খুন করার। সে তো এমনিতেই ক্যান্সারের জন্য মারা যেত, আর উইলেও প্রথম নামটা লিয়েরই ছিল, তাহলে কেন খুন করলো? এরপর সে লিয়ের রুমের সমস্ত ভিডিও ফুটেজ বারবার দেখতে থাকে। এভাবেই চেক করতে করতে হঠাৎই দেখতে পাই একটি ভিডিওতে লিয়ের সাথে ডক্টর বানের সম্পর্কটা খুবই পার্সোনাল, যা দেখে লিয়াং খুবই অবাক হয়ে যায়। তখন ডক্টর বান সম্পর্কে আরো রিসার্চ করে জানতে পারে তার সাথে মিস্টার ওয়াং এর প্রথম স্ত্রী সুজানেরও খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এই ভিডিও ফুটেজগুলিকে অনেকবার দেখার পর লিয়াং কিছু জিনিস লক্ষ্য করে। সে বাওকে সেগুলো দেখিয়ে বলে লি যখন প্রথমে বাড়িতে এসেছিল তখনকার লি এবং ওয়াং এর হত্যার কয়েকদিন আগের লি এর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। যখন সে এখানে এসেছিল তখন সে জানতো এই রুমে ক্যামেরা আছে, তাই সবসময় বাথরুমে কাপড় চেঞ্জ করত। এভাবে 2 মাস খুব সাবধানে থাকার পর সে বাথরুম থেকে উলঙ্গ অবস্থাতেই বাইরে আসতো, জামা কাপড় ছাড়াই খালি গায়ে রুমে থাকতো, এমনকি ঘরের দরজাও লাগাতো না। আর শুধু এটুকুই নয়, সে আগে রাইট হ্যান্ডেড ছিল, তবে ওই রাতের পর থেকে সে লেফট হ্যান্ডেড হয়ে যায়, এমনকি তার সাইনও পুরোপুরি পাল্টে গেছে। এছাড়াও সে বানের সাথে খুবই ভদ্রভাবে থাকতো। হঠাৎ করে বানের সাথে তার ঘনিষ্ঠতা বেড়ে যায়। এই সব দেখে তারা দুজনই অবাক হয়ে যায়। এরপর তারা আবার ডক্টর বানের কাছে আসে জিজ্ঞাসাবাদের জন্য। ডক্টর বান তাদেরকে জানায় মিস্টার ওয়াং এর ক্যান্সার ধরা পড়ার পর সে খুবই টেনশনে ছিল, কারণ টিয়ান তার বাবাকে ঘৃণা করত। আর ওয়াং এর বিজনেস ধরে রাখার জন্য তার একজন ওয়ারিশ চাই, আর এই ওয়ারিশের জন্যই মিস্টার ওয়াং লি কে বিয়ে করে। আর তাদের
হবু সন্তান 18 বছর হলে সমস্ত সম্পত্তি পাবে। বোর্ড মেম্বাররা যদি ওয়াং এর ক্যান্সার সম্পর্কে জানতে পারে তাহলে তাকে রিজাইন দিতে বলবে। এই জন্যই সবার থেকে লুকিয়ে মিস্টার ওয়াং এর উপর আরএনএ রেস্টোরেশন চিকিৎসা শুরু হয়, যাতে সে আরো কিছুদিন বাঁচতে পারে। তখন লিয়াং ডক্টর বানকে সেই ফুটেজটা দেখায় যেখানে সে লি এর অনেক ঘনিষ্ঠ আছে। সাথে সে মিস্টার ওয়াং এর প্রথম স্ত্রী সুজানের সাথেও তার ঘনিষ্ঠ সম্পর্কের কথা বলে। ডক্টর বান কোনো উত্তর দিতে পারে না। এরপর লিয়াং তার নিজস্ব থিওরি ডক্টর বানকে বলে। সে বলে যেদিন সুজান সুইসাইড করেছিল সেদিন ডক্টর বান সেখানে এসেছিল, তবে সে টাকা দিয়ে রিপোর্টারের মুখ বন্ধ করে দিয়েছে। ডক্টর বান অনেকদিন আগে থেকেই সুজানকে পছন্দ করত, তবে সে মিস্টার ওয়াংকে বিয়ে করে নেয়। সুজান এমনিতেই অনেক ডিপ্রেশনে ছিল, তার উপর ডক্টর বান তাকে ওয়াং এর অবৈধ সম্পর্কের কথা বলেছিল। সুজান তা সহ্য করতে না পেরে আত্মহত্যা করে নেয়, আর এভাবেই ওয়াং এর হত্যা করিয়ে সে সুজানের মৃত্যুর বদলা নিয়েছে। লিয়াং এর এই থিওরি শুনে ডক্টর বান খুবই রেগে যায়। সে বলে, তুমি জানো না মিস্টার ওয়াং এর জন্য আমি কতটা স্যাক্রিফাইস করেছি, তাই প্রমাণ ছাড়া এমন আজব থিওরি বলে সময় নষ্ট করো না। এই বলে বান সেখান থেকে চলে যায়। অন্যদিকে লিয়ের দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ পাহাড়ের এক গ্রিন হাউসে টিয়ানকে খুঁজে পায়। সেখানে টিয়ানকে দেওয়া সুজানের চিঠিও পায়, যাতে লেখা রয়েছে ওয়াংকে কখন আর কিভাবে মারতে হবে। পুলিশ টিয়ানকে অ্যারেস্ট করে আনে, আর এখন টিয়ান এবং লিকে সামনাসামনি বসিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। লিয়াং যখন টিয়ানের কাছে ওই চিঠি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে তখন টিয়ান জানায় মায়ের মৃত্যুবার্ষিকীতে সে যখন বাড়িতে এসেছিল তখন লি তাকে ওই চিঠিটা দিয়েছে। এরপর লিয়াং লিকে জিজ্ঞেস করে সে কেন ওই চিঠি সম্পর্কে এতদিন কিছুই বলেনি, তবে লি কোনো উত্তর দেয় না। চুপচাপ বসে হঠাৎ করে আজব আচরণ করতে থাকে। তার শরীরে যেন সুজানের আত্মা প্রবেশ করেছে। সে প্রচুর কান্না করতে করতে টিয়ানকে বলে, তুমি খুবই ভালো কাজ করেছো, তোমার বাবাকে খুন করে তুমি আমার কথা রেখেছো। তোমার বাবা এখন জাহান্নামের আগুনে জ্বলছে। তুমি খুব ভালো কাজ করেছো টিয়ান। নিজের মায়ের আত্মা তাকে এমন শাবাশি দিচ্ছে দেখে টিয়ানও খুবই ইমোশনাল হয়ে পড়ে। এরপর টিয়ান স্বীকার করে নেয় সে মিস্টার ওয়াংকে হত্যা করেছে। এই জন্যই টিয়ানের 20 বছরের কারাবাসের সাজা হয়, আর লিকে পুলিশ ছেড়ে দেয়। অর্থাৎ এখনো পর্যন্ত সবকিছু ঠিক তেমন ভাবেই রয়েছে যেমনটা কালো জাদুর বইতে লেখা রয়েছে। সুজান কালো জাদু সম্পূর্ণ করে আত্মহত্যা করে মিস্টার ওয়াংকে অভিশাপ দিয়েছিল। তারপরেই ওয়াং এর ক্যান্সার ধরা পড়ে, তার কোম্পানির লস হতে শুরু হয়, আর সুজানের মৃত্যুবার্ষিকীতেই ওয়াং এর হত্যা হয়ে যায়। কেস সলভ হয়ে গেল লিয়াং এর মনে এখনো কিছু প্রশ্ন রয়ে গেছে, যার সমাধান সে এখনো করতে পারেনি। তবে এরই মধ্যে লিয়াং এর ক্যান্সার অনেক ভয়াবহ হয়ে যায়। ডক্টর তার অপারেশন করে। পুরো 2 দিন কোমায় থাকার পর লিয়াং এর জ্ঞান ফিরে আসে। বাউ তাকে জানায় ওয়াং ফাউন্ডেশন তার চিকিৎসা করাবে। আরএনএ রেস্টোরেশন ট্রায়ালও শুরু হয়ে গেছে, যার প্রথম পেশেন্ট লিয়াং, তাই তার সমস্ত চিকিৎসা ফ্রিতেই হবে। লিয়াং তার ওই চিকিৎসায় একদমই খুশি নয়, কারণ সে আরো বেশি দিন বেঁচে থাকতে পারলেও চলাফেরা করতে পারবে না। এটা ভেবে সে অনুতপ্ত হয় যে বোঝা হয়ে বেঁচে থাকতে হবে তাকে। গল্প যেন আবার এক নতুন মোড় নেয়। অন্যদিকে দেখানো হয় ডক্টর বান লিকে খুন করার চেষ্টা করছে। লি কোনোভাবে সেখান থেকে পালিয়ে পুলিশের কাছে চলে আসে। পুলিশকে জানায় কিভাবে ডক্টর বান তাকে ভয় দেখিয়ে কোম্পানি নিজের নামে করার চেষ্টা করেছে, আর তা না করার জন্য সে লিকে হত্যা করার চেষ্টা করেছে। লিয়াং হসপিটাল থেকে এই কেসের উপর কাজ করছে। সমস্ত পুরনো ফাইল বাউ তাকে এনে দেয়। সাথে বাউ নিজের ট্যাবলেটটাও লিয়াংকে দেখায়। তখন লিয়াং সেখানে একটা ভয়েস রেকর্ডিং পায়, যা ওয়াং এর খুন করার সময় তার ফোনে রেকর্ড হয়ে গেছিল। আর এখানে আরো এক নতুন টুইস্ট, ওই রেকর্ডিং এ লি ওয়াংকে বলছে কোম্পানিটা নষ্ট হয়ে যাচ্ছে, কেন কোম্পানিটা তুমি আমার নামে করছো না, এখন তোমাকে মরতেই হবে। এটা শুনে লিয়াং অবাক হয়ে যায়। সে বাউকে জিজ্ঞেস করে কেন এই প্রমাণটা সে লুকিয়ে রেখেছে। তখনই বাউ কান্না করতে করতে জানায় তার কাছে আর কোনো উপায় ছিল না। সে ওই রেকর্ডিংটা লুকানোর বিনিময়ে লি এবং ডক্টর বানের কাছে লিয়াং এর চিকিৎসা চেয়েছে। যেভাবে ওয়াং এর আরএনএ রেস্টোরেশন করে তাকে আরো অনেক দিন বাঁচিয়ে রেখেছিল, সেইভাবে লিয়াং এর ক্যান্সারের চিকিৎসা করাতে বলেছিল। তার জন্যই আজও লিয়াং বেঁচে আছে, নয়তো ওই ট্রিটমেন্ট করানোর টাকা তাদের কাছে ছিল না। তাছাড়া টিয়ান নিজের অপরাধ স্বীকার করে নিয়েছে। লিয়াং সারা জীবনই সৎ অফিসার ছিল, তার জন্য সে ঠিক করে লিকে সে সাজা পাইয়ে ছাড়বে। সে পুলিশ স্টেশনে গিয়ে লিয়ং এর বয়ান দেখতে থাকে। মিস্টার ওয়াং এর ফিউনারেলের যে ফর্মটা লি ভরেছিল তাতে ওয়াং এর নাম লি ঠিক সেভাবেই লিখেছিল যেভাবে ওয়াং সাইন করত। এটা দেখে তার সন্দেহ হয়। এবার লিয়াং লি এর সাথে প্রাইভেটলি দেখা করে আর তাকে নিজের অদ্ভুত এক থিওরি বলে। লি ওয়াং এর বাড়িতে যখন যায় সে রাইট হ্যান্ডেড ছিল, হঠাৎ করে সে লেফট হ্যান্ডেড হয়ে গেছে। সে এখন বিজনেসে বড় বড় ডিসিশন নিচ্ছে, এমনকি তার বডি ল্যাঙ্গুয়েজও পাল্টে গেছে। একজন 21 বছরের অনাথ মেয়ের পক্ষে এই সব কিছু করা সম্ভব নয়। লিয়ং বলে, আমি জানি না তুমি আর ডক্টর বান কি এমন করেছো, তবে আমি এটুকু বলতে পারি লি এর বডিতে তুমি আছো।
মিস্টার ওয়াং, তোমার আত্মা লিয়ের শরীরে রয়েছে। তার এই অদ্ভুত থিওরি শুনে লি বলে, ক্যান্সারে তোমার মাথাটাও গেছে, এর জন্য ওয়াং এর আত্মা আমার শরীরে থাকার কথা বলছো। তুমি এখানে মাথা না খাটিয়ে নিজের ট্রিটমেন্টে ধ্যান দাও। এমনিতেও শরীরে ক্যান্সার নিয়ে বেঁচে থাকাটা খুব কষ্টের, তাই না? এই বলে লি চলে যায়। লিয়াং কিছু বুঝতে পারছে না সে কি করবে, কিভাবে এই মহিলাকে সাজা দেবে। এদিকে সমস্ত পুলিশ ডক্টর বানকে খুঁজে বেড়াচ্ছে। হঠাৎ করে একদিন ডক্টর বান লিয়াং এর সাথে দেখা করতে আসে। এবার সে সমস্ত ঘটনা খুলে বলে, যা একদমই মাথা খারাপ করে দেওয়ার মতো। এই সব কিছু শুরু হয়েছিল আজ থেকে 20 বছর আগে। মিস্টার ওয়াং এবং ডক্টর বান দুজনে মিলে তাদের কোম্পানি স্থাপন করেছিল। মিস্টার ওয়াং এর শরীর একজন ছেলের হলেও ভেতর থেকে সে একজন মেয়ে ছিল। তারা দুজন একে অপরকে ভালোবাসতো। তবে এতদিনে তাদের কোম্পানি এত বড় হয়ে গেছিল যে মিস্টার ওয়াং মিডিয়া এবং লোকের ভয়ে এক নর্মাল জীবন যাপন করত। এর জন্যই সে তাদের কোম্পানির একজন মেয়ে সুজানকে বিয়ে করে। তবে বিয়ের পরে ওয়াং এর সাথে বানের সম্পর্ক ঠিক আগের মতোই ছিল। মিস্টার ওয়াং এমন এক প্ল্যান করেছিল যাতে সে ওয়াং কর্পোরেশন সারা জীবন নিজেই চালাতে পারে। এদিকে বিয়ের পর থেকে স্ত্রীকে খুশি রাখতে পারত না ওয়াং, তাকে দাম্পত্যের কোনো সুখ দিতে পারছিল না। তার জন্য সুজান বানের উপর নির্ভরশীল হয়ে পড়ে। আর যখন সে জানতে পারে ওয়াং একজন গে, তখন সুজান আত্মহত্যা করে নেয়। এরপরেই ওয়াং এর ক্যান্সার ধরা পড়ে। এদিকে আরএনএ রেস্টোরেশনের এক রিসার্চে তারা এমন এক টেকনোলজি আবিষ্কার করে যাতে কোনো মানুষের মেমোরিকে অন্য মানুষের ব্রেনে ট্রান্সফার করা যেতে পারে। মানুষের পরিচয়, তার সম্পর্ক, ভালোবাসা, এই সব কিছু ব্রেনের জন্য, স্মৃতির জন্য তৈরি হয়। আর এই স্মৃতি যখন অপর এক মানুষের শরীরে প্রবেশ করানো যায়, তখন আসলে ওই মানুষের শরীরে আত্মায় প্রবেশ করে। আমাদের স্মৃতি আমাদের আত্মার অস্তিত্বের প্রমাণ। শুরু থেকে মিস্টার ওয়াং একজন মেয়ে হতে চেয়েছিল, এই জন্যই তারা লিকে বেছে নেয় মিস্টার ওয়াং এর মেমোরি ট্রান্সফার করানোর জন্য। এরপর তারা লিয়ের সমস্ত স্মৃতি তার ব্রেন থেকে মুছে দিয়ে তাতে ওয়াং এর মেমোরি ট্রান্সফার করতে শুরু করে। এই প্রসেসের সাইড ইফেক্ট গুলো লিয়াং এর ওই ফুটেজে লিয়ের মধ্যে দেখেছিল। শুধু তাই নয়, মিস্টার ওয়াং লিয়ের মধ্যে নিজের স্পাম দিয়ে লিকে প্রেগনেন্ট করেছিল। এই জায়গাটা একটু কমপ্লিকেটেড রয়েছে, তার জন্যই খুব মনোযোগ দিয়ে শুনবেন। অর্থাৎ প্রথমে মিস্টার ওয়াং লিয়ের সমস্ত মেমোরি মুছে দেয়। লিয়ের শরীর থেকে লিয়ের অস্তিত্বকে মুছে দিয়ে তাতে নিজের স্মৃতি ট্রান্সফার করে লিকে পরিণত করে নতুন ওয়াং রূপে। এরপর নিজের স্পাম দিয়ে সে লিকে অর্থাৎ নিজেকেই প্রেগনেন্ট করে, যাতে যতদিনে লিয়ের শরীর বৃদ্ধ হয়ে যাবে ততদিনে তার বাচ্চা বড় হবে। আর তখন সে লিয়ের শরীর থেকে নিজের মেমোরিটাকে ওই বাচ্চার মেমোরিতে প্রতিস্থাপন করবে। অর্থাৎ ওয়াং এভাবে জেনারেশনের পর জেনারেশন নিচে বেঁচে থাকবে। আর এই ওয়াং কর্পোরেশনের মালিকও সে নিজেই হবে। এভাবেই সে অনন্তকালের জন্য ওয়াং কর্পোরেশন নিজেই চালাতে চেয়েছিল। সবকিছু প্ল্যান অনুযায়ী চলছিল। তবে একদিন ওয়াং এর সন্দেহ শুরু হয় লিয়ের ব্রেনে, লিয়ের শরীরে তৈরি হওয়া ওই নতুন ওয়াংকে নিয়ে। ওয়াং এর সন্দেহ শুরু হয়, তাই সে উইল পাল্টানোর কথা বলে। সে উইলের থেকে লিয়ের নাম অর্থাৎ লিয়ের মধ্যে জন্ম নেয়া ওয়াংকে সরাতে চেয়েছিল। তবে এই সব কথাগুলো নতুন ওয়াং অর্থাৎ লি শুনে নেয়। আর এজন্যই লিয়ের মধ্যে জন্ম নেয়া ওয়াং পুরনো ওয়াংকে মারার প্ল্যান বানায়। প্ল্যান অনুযায়ী ওয়াংকে মারার উপায় চিঠিতে লিখে সেটা সুজানের বলে টিয়ানের হাতে তুলে দেয়। টিয়ান যখন তার বাবাকে মারতে পারেনি, তখন নতুন ওয়াং অর্থাৎ লি নিজেই তাকে হত্যা করে। ওয়াংকে খুন করার প্ল্যান সম্পর্কে ডক্টর বান কিছুই জানতো না। টিয়ানের জেল হওয়ার পরই লিয়ের কাছ থেকে সেই সব কিছু জানতে পারে। আসলে ডক্টর বান কখনোই কাউকে হত্যা করার কথা ভাবেনি। সে নির্দোষ টিয়ানের এই জেল হওয়াটাকে মেনে নিতে পারেনি। তার জন্য সে লিয়ের কাছে গিয়ে সবকিছু স্বীকার করাতে চেষ্টা করে। কিন্তু যখনই ডক্টর বান তাকে একটা ইনজেকশন দিতে যাবে, তখনই লি বুঝে যায় ডক্টর বান তার সাথে খারাপ কিছু করার চেষ্টা করছে। সে সেখান থেকে পালিয়ে আসে। এই সব কিছু বান লিয়ংকে বলে। সে বলে, লিয়ার শরীরে যে ওয়াং রয়েছে তাকে আমি চিনতে পারি না, সে এখন একদমই পাল্টে গেছে। লিয়াং জিজ্ঞেস করে, তুমি ওয়াং এর জন্য এত কিছু করেছো, এতটা করার কি দরকার ছিল? ডক্টর বান বলে, তোমার স্ত্রীকেও আমি একই প্রশ্ন করেছিলাম যখন তোমার ট্রিটমেন্টের জন্য এসেছিল। সে কি বলেছিল জানো? আমি জানি না ঠিক নাকি ভুল, তবে আমার জায়গায় লিয়াং থাকলেও এই একই কাজ করত। এটা জানতে পেরে লিয়াং অনেক ইমোশনাল হয়ে পড়ে। বান লিয়াংকে বলে, যে করেই হোক লিকে অ্যারেস্ট করতে হবে, সমস্ত প্রমাণ তার কাছে রয়েছে। তবে লিয়াং এটা করলে তার স্ত্রীরও জেল হবে এভিডেন্স লুকানোর জন্য। সে বানকে জিজ্ঞেস করে, কোনোভাবে কি লিকে ফেরানো সম্ভব? বান জানায় ওয়াং কখনোই চায়নি লিয়ের আসল সত্তাটা ফিরে আসুক। এজন্যই সে লিয়ের সমস্ত ব্রেন স্ক্যান ডিলিট করে দিয়েছে। অর্থাৎ লিয়ের মধ্যে লিয়ের মেমোরি আর কখনোই ফিরে পাওয়া যাবে না। এটা শুনে লিয়াং অন্য একটা প্ল্যান করে। এরপর লিয়াং ওয়াং ম্যানশনে লিয়ের সাথে দেখা করতে যায়। সাথে সে ডক্টর বানকেও নিয়ে আসে। এরপরেই গল্প
গল্প কয়েকদিন পর চলে আসে। দেখানো হয় কয়েকদিন পর কোর্টরুমে লিয়ের সেই ভয়েস রেকর্ডিংটা শোনানো হচ্ছে। লি স্বীকার করে নেয় যে মিস্টার ওয়াংকে সেই হত্যা করেছে, আর সে টিয়ানকে বলে তার বাইরে গিয়ে টিয়ান ভালো জীবন কাটাক। টিয়ানকে মুক্ত করা হয় আর লিকে দোষী সাব্যস্ত করে তার জেল হয়। অন্যদিকে ডক্টর বান ওয়াং এর স্মৃতিগুলোকে দেখতে দেখতেই আত্মহত্যা করে নেয়। এদিকে লিয়াং খুবই অসুস্থ। মারা যাবার আগে লিয়াং তার হবু সন্তানের জন্য নিজের রেকর্ডিংটা রেখে যায়। বলে যায় তার বাবা কতটা ভালো একজন অফিসার ছিল, তার মা কিভাবে তার পাশে ছিল সারা জীবন, আর তারা কতটা ভালোবাসে তাদের সন্তানকে। আর এখন লিয়াং এর মৃত্যুর পর বাও একদমই একা হয়ে আছে। মনে হচ্ছিল সবকিছুরই সমাধান হয়েছে, সবকিছু এখানেই শেষ। তবে এরপর দেখানো হয় বাও তার সন্তানকে নিয়ে জেলে এসেছে লিয়ের সাথে দেখা করতে। লি বলে সে একদমই তার বাবার মতো দেখতে হয়েছে। এটা শুনে বাও প্রচুর কান্না করতে থাকে, আর তখনই লি তার কপালে হাত বুলিয়ে দেয় এবং স্মাইল করতে বলে ঠিক যেভাবে লিয়াং করত। অর্থাৎ লিয়ার মধ্যে এখন লিয়াং রয়েছে। সেদিন ওয়াং ম্যানশনে গিয়ে লিয়াং এর মেমোরি লিয়ের শরীরে প্রবেশ করিয়েছে ডক্টর বান। এর জন্যই সেদিন কোর্টে লি স্বীকার করেছে হত্যার কথা। আর এখন লিয়াং এর মৃত্যুর পরেও লিয়াং এর আত্মা রয়েছে লিয়ের শরীরে। আর এখানেই এই গল্পের শেষ হয়। যদিও গল্পটা বেশ কনফিউজিং, তবুও আমি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। তো আজ এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো মুভির এক্সপ্লানেশনে।